আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সম্মুখ হতে ভেসে আসে নির্লিপ্ত কণ্ঠস্বর। তুর্যের কথাটা আদেও বিশ্বাসযোগ্য মনে হলো না শ্রেয়ার। চলে যেতে গিয়ে সিগারেটের ঝাঁঝালো গন্ধে পা আটকা পড়ে। বিস্ফোরিত নেত্রে চায়। ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক স্বরে প্রশ্ন করে, আপনি ধূমপান করেছেন? তৎক্ষণাৎ তুর্য ঘুরে দাঁড়ালো। ভ্রু যুগল কুঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, নায়িকা সাজতে চাইছো? মানে? শ্রেয়ার উৎকণ্ঠা। তুর্য বিরক্ত ভরা কণ্ঠে বলল, তুমি তো আবার সাধু রমণী। এই যে উৎসুক চাহনি নিক্ষেপ করে বললে আমি ধূমপান করলাম কি না, এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে। যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছে, একদম তোমার মতন রিয়্যাক্ট করে। তখন নায়ক নিজের পোড়া ঠোঁট দ্বারা নায়িকার গোলাপি বর্ণের ওষ্ঠ অমৃত মনে করে শুষে নেয়, বুঝিয়ে দেয় জ্বলন্ত হলেও কিস করার জন্য পারফেক্ট। তুমিও ঠিক এমনটা চাও? শ্রেয়া ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল অনিমেষ। নায়িকা? কোথা থেকে কোথায় পাড়ি দেয় লোকটা। বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল, স্যার আমি ইন্টারেস্ট না, কারণ আমি নায়ক না। কথাটা বলে তুর্য প্রগাঢ় দৃষ্টিতে শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। নিমেষেই সমগ্র গা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। অসারতা লাভ করল। তুর্য সিগারেটটা পা দিয়ে চেপে ধরে, ভ্রু উঁচিয়ে উপহাসের সুরে বলে, তুমি কিন্তু নায়িকার থেকে কম নও। চিকন বাঁকা কোমর, স্লিম পেট, ভুবন ভুলানো রূপ, গোলাপি অধর, গাঢ় চোখে কাজল আঁকা, দেহের ভাজে ভাজে কম্পন ও শ্রেয়া লজ্জায় শিউরে উঠছে। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে শীতল স্রোত। তুর্যর থেমে যাওয়াতে থমকে গেল হৃদগতি। মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে পরবর্তী কথা শোনার জন্য। শ্বাস ভার ভার হলো নিমেষে। তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে। উত্তপ্ত নিঃশ্বাস ঢেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে। চক্ষুদ্বয় নিমেলিত হয়ে এলো শ্রেয়ার। কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকের ধুকপুকানি নিয়ে দাঁড়িয়ে থাকার তীব্র চেষ্টা চালাচ্ছে। তখনই রক্ত হিম করে দিল তুর্যের উচ্চারিত কয়েকটা শব্দ। ও ফিগারটা সো গরম। লৌহস্বরে শ্রেয়া একটুও নড়ল না, জমে আছে, পাথরে পরিণত হয়েছে যেন। অথচ অন্দরমহলে উতাল পাতাল ঝড় উঠেছে। বুকের ওঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। চক্ষু মেলে বিনা সংকোচে অপলক চেয়ে থাকে তুর্যের পানে। তুর্য মাঝে এক আঙ্গুল দেখিয়ে অধর কার্নিশ বাঁকিয়ে বলল, এক আঙ্গুলের বিস্তর তফাতটা রেখে দিলাম। এটা আমার জীবনের প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না, তবে ঠিক সময়ে পূরণ করে দিব। মাঝে শূন্যস্থান থাকবে না, তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না। এটাই তো বলছো মনে মনে? আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো? শ্রেয়া হত বিহবল স্তব্ধ। এতক্ষণে তুর্যের ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো। এক রাশ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে দিল তুর্যের দিকে, আপনি? তুর্য ভ্রুক্ষেপহীন হয়ে বলে, আমি চরম লেভেলের অসভ্য, তাই না? শ্রেয়ার অবাক কণ্ঠস্বর, অভিনয় করছিলেন? অভিনয় কেন করব? আমি কি অভিনেতা? তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার। স্যার, উড়ে যাবে পাটকাঠি, দেখছো না ছাদে জোরালো বাতাস বইছে? এ যাত্রায় অতীব গম্ভীর শোনালো তুর্যের কণ্ঠ। এই ছেলে হয়তো গিরগিটিকে হার মানাতে পিছুপা হবে না। কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল কণ্ঠের স্বর পরিবর্তন করে ফেলে। শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবেই উল্টে ঘুরে চলে যাচ্ছে। সাথে সাথেই তুর্য হাঁক ছেড়ে বলল, শুনো মেয়ে। অনিচ্ছে সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া, চাহনি প্রশ্নবিদ্ধ। তুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। এহেন কাণ্ডে হতবাক ও ইশারায় চলে যেতে বলল তুর্য। তাই আর মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তে কর্ণকুহরে সুরসুর করে প্রবেশ করে, একদিন আমি ঠিক চরিত্রহীন হব, তালিকার শীর্ষে অবস্থান হবে, আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে। শ্রেয়ার পা সিঁড়িতে আটকে গেল, মোচড় দিয়ে উঠল পেট।
তোর্য কি ওর প্রেমে পড়ে গেল, নাকি সবটাই কৌতুক, উপহাস, হেয়ালিপনা? ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে 5 প্লেট পানিপুরির দাম হিসেব করে টাকাগুলো ভরে নিল। তোর্য যেহেতু বলেছে টাকা ও দিয়েই দিবে, নতুবা খোটা দিতে একটুও কিপটিমি করবে না মানুষটা। এখনও শরীরটা কাঁপছে। কেন উদ্ভট নির্লজ্জ কথা বলে লোকটা? খামটা হাতে নিয়ে তুর্যের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতে গিয়েও হাত ফিরিয়ে এনে নিচে বসে ঝুঁকে খামটা চালান করে ভিতরে দরজার নিচ দিয়ে। তুর্যের সম্মুখীন হওয়া মানে হৃদয় নিংড়ানো অনুভূতি, পেট মোচড় দিয়ে ওঠা, ভারী ভারী লজ্জায় নেতিয়ে পড়া। অতিরিক্ত অনীহা যেই বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলে অটল থাকে শ্রেয়া, এখন নিজের সিদ্ধান্তে নিজেই ব্যাঘাত ঘটালো। ঢাকার উদ্দেশ্যে ছুটছে আবার। পার্থক্য এবার আর পাশে প্রিয় মানুষটা নেই, একা একাই নিজের পথ বেছে নিয়েছে। গত 2 দিন আগেও কত শত স্বপ্ন বুনন করেছিল পুনর্বার। ভেবেছিল চারা রোপণ করলে দিন মাস পেরিয়ে যেমন পুষ্প ফোটে, মানুষকে প্রভাবিত করে, চাহনি মুগ্ধতায় ডুবিয়ে দেয়, আকর্ষণ করে নিজ অপরূপ চিত্রে, তেমনই স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতায় পরিণতি লাভ করতে সার্থক হয়। কিন্তু এক লহমায় সব শেষ। প্রিয় কল করে জানিয়েছে, তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া, পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাতটাও ধরবে না। তার স্বামীর বিয়ে, প্রিয়র বিয়ের দিনই বিয়ের সময় ধার্য করা হয়েছে। প্রিয়র একটাই কথা, ও যদি না চায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয় না। এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে। ও জানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিশে আছে প্রিয়র প্রচণ্ড ক্ষোভ, অভিমান। চোখে চলছে ভীষণ। আত্মহত্যা বৈধ হলে সেটা নির্দ্বিধায় বেছে নিত শ্রেয়া। তুর্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তারই বা কী দোষ? সে তো অজ্ঞাত অতীত সম্পর্কে। একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামল শ্রেয়া। প্রিয় হয়তো ওরই অপেক্ষায় মরিয়া হয়েছিল, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই দিক বিদিক শূন্য হয়ে ঝাপটে ধরল, অশ্রুসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে, 2 দিন দেখি না তোকে, মন চাইছিল সব ছেড়ে ছুড়ে চলে যাই। কেমন আছিস? শ্রেয়া হাসে। দুঃখের ভার বেশি থেকে বেশি হলে ঠোঁটের কোণে যেই হাসিটা ফোটে ঠিক তাই প্রতীয়মান হলো। ক্ষীণস্বরে বলল, নিয়তি যেমন রেখেছে। তোর কি খবর? বাড়ি ছেড়ে হঠাৎ এখানে? প্রিয় সরে এসে গাঢ় দৃষ্টি তাক করল, নিষ্প্রভ স্বরে উত্তর দেয়, 2 পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ের সকল অনুষ্ঠান হবে একসাথে। খারাপ লাগছে তোর? একদমই না, তোর খুশিতে আমি খুশি। অথচ আখিদয় জলে পরিপূর্ণ। গড়িয়ে যাওয়ার অনুমতির প্রতীক্ষায় অশ্রু কণারা। কিন্তু শ্রেয়া দিবে না, কঠোর হবে, আগের জীবনে ফিরে যাবে। এতিমের উপর কারো ছায়া দীর্ঘস্থায়ী হয় না। কেউ করুণা করে, কেউ মায়া দেখায়, ভালো কেউ বাসে না। প্রিয়র হাতটা চেপে ধরে শক্তি চুগিয়ে পুনরায় বলে উঠল, তুর্য স্যার এসেছেন? ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে। তুর্য স্যার এসছেন? এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল, কান্নার সংবরণ করে মৃদু হেসে বলে, সত্যি বিয়ে করবেন? এবার রাগে আক্রোশে ফেটে পড়ে প্রিয়, কর্কশ গলায় চিল্লিয়ে ওঠে, কেন করবেন না? ওনার মতে উনি অবিবাহিত, বিয়ে করতে আপত্তি কোথায়? তাছাড়া অহমিকা ওনার এক সময়ের ভালোবাসা, পুরনো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল। ওর নিজেরই কলিজা ছিঁড়ে যাচ্ছে। নরম মনের এই মেয়েটা সহ্য করছে কেমন করে? সহ্য শক্তি কি বেশি? অতীব? শ্রেয়ার দিকে সিক্ত নেত্র মেলে বলল, চল না তুর্য ভাইয়ের কাছে সব বলে দিবি। আস ঘৃণা করলে করবে, অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না। চল প্লিজ, আর আমাদের আটকাস না। ওইদিকে আয়ুষ ত্রিহা আন্টি বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটার জন্য পেরে উঠছে না মিহরিমা আন্টির সাথে। উনি বলেছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে যদি কেউ ওনার বিরুদ্ধে যায় তাহলে উনি বিষ খাবেন। শ্রেয়া আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কোনো খেলায় মেতে উঠলেন মেহেরিমা চৌধুরী। ওকে এতটাই অপছন্দের? কিশোরী জীবনের ভুলটা কি ক্ষমাযোগ্য হয় না? ছোট থেকে একলা জীবনটা একটু একটু করে বেড়েছে।
অবুঝ ছিল, ভয়ঙ্কর স্মৃতি ছিল। সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে। হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয়, আবেগ, অনুভূতি, সাথে যোগ হয় স্বপ্ন। সেই স্বপ্ন হুট করে নেওয়া সিদ্ধান্তই জীবনের মোড় পাল্টে দেয়। মানুষের জীবনের মিল যেন প্রকৃতির সঙ্গে। ঝড় আসবে, প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। তখন প্রকৃতি নীরবে সবটা সইয়ে নতুন উদ্যমে নিজেকে গোছাতে লেগে যাবে। তবে পুরনো রূপটা আর পাবে না ফিরে, কখনো না। যেমনটা পায় না শ্রেয়া। শ্রেয়া আজ আর ভয় করল না, লুকিয়ে রাখল না নিজেকে। চৌধুরী পরিবারের সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে। ফাতেমা চৌধুরী চোখ গোল গোল করে চাইলেন। রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা স্বরে বলে উঠলেন, রহিমা রে, আমি কারে দেখতেছি? পালায় যাওয়ার না মাইয়াডা না? রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে। কণ্ঠে অবাকতা ধরে রেখেই সম্মতি দিয়ে বলল, আম্মা, এ তো নতুন বধূ। মেহেরিমা তাতে দাঁত চেপে শাশুড়ি ও রহিমাকে বললেন, চুপ করেন, এই মেয়ে প্রিয়র বান্ধবী বলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না। তুর্য শুনলে সবকিছু জলে ভেস্তে যাবে। তাছাড়া আপনার ছেলেও কিন্তু এসব জানেন আম্মা, জানলে আপনার রক্ষে নেই। ফাতেমা চৌধুরী তুর্যের বাবার দিকে তাকালেন। উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নয়। বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে। বিয়ে পালিয়ে যাওনা সকল রটনা বহু কষ্টে ধামাচাপা দিয়েছেন, যেন আর কারো কান অব্দি না পৌঁছয়। অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী। যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিল এবং মেয়েটা পরের দিন মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, তাহলে মেরেই ফেলবে সবাইকে। সবার আগে ক্রোধ ছাড়বে মেহরিমার উপর। ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্কে ফাটল চান না। এমনিতেই তোহাসের ব্যাপারটা এখনো শূন্যতেই আটকে রয়েছে। অনেক চেয়েও এ বাড়িতে আনতে পারছেন না তাকে। ফাতেমা ভয়ে ভয়ে মেহরিমার কাজ ঘেঁষে জিজ্ঞেস করলেন, এই মেয়ে বলে দিলে? বলবেন না আম্মা, সেই সুযোগ আমি দেব না। মেহরিমার নির্লিপ্ত জবাব। শ্রেয়া প্রিয়র বাবা মা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো। একটা লম্বা শাওয়ার নিয়ে চিন্তায় মশগুল হলো। অনেক ভেবে মুচকি হেসে হাঁটা ধরল তুর্যকে খোঁজার জন্য। প্রিয় পেছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছিস? জামাইকে আঁচলে বাঁধতে। থেমে না থেকে দীর্ঘ করিডোরে ধীরে স্থির গতিতে হাঁটতে শুরু করে শ্রেয়া। সেই সাথে ভিতরে ভিতরে সাহস জোগাচ্ছে। প্রিয়র কাছ থেকে শুনেছে তুর্যের রুমটা একদম শেষ মাথায় ও কর্নারে। সেই মোতাবেক চলছে পা। কিন্তু বাদ সাধল মেহরিমা। কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো। দেখলো একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে। শ্রেয়া কিছুই বুঝতে পারছে না। কবজি ছাড়িয়ে কঠিন স্বরে বলল, কি করছেন আপনি? এভাবে টেনে এনেছেন কেন? রাগান্বিত চোখে তাকালেন মেহরিমা। মেয়েটিকে কেন্দ্র করে বললেন, ডিভোর্স পেপারটা বের করো অহমিকা। তোমাকে বললাম না, এই মেয়ে আসবে, চলে এসেছে। এখন আর দেরি করা ঠিক হবে না। অত্যাধিক সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, চাউনি তীক্ষ্ণ, ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, সাইন করবে তো আন্টি? শ্রেয়ার কণ্ঠস্বর রোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে। আত্মচিৎকারে মনোনিবেশ করল অন্তর। তবুও শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল, সাইন করব না আমি মিস আহমিকা ও শাশুড়ি আম্মা। অহমিকা প্রশস্ত অথরে ফিচিল হাসি। এগিয়ে এসে জড়তাবিহীন নিঃসংকোচে শ্রেয়ার ডান হাতটা আঁকড়ে ধরে। অকস্মাৎ স্পর্শে নড়েচড়ে ওঠে শ্রেয়া। এটা যে তার আশার প্রতিফলন নয়। তবুও কঠোরতা বজায় রেখে ঠাই দাঁড়িয়ে রইল। চেহারার ভঙ্গিমায় তেজের ছাপ। অহমিকা হাসি মুখেই বলে, বেশ তেজস্বী তো তুমি। শ্রেয়া গাঢ় দৃষ্টি পর্যবেক্ষণ করছে অহমিকাকে। মেয়েটা যথেষ্ট স্মার্ট, চালাকও বই কি, নয়তো প্রাক্তনের বউয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার। তাছাড়া কিছুক্ষণ পূর্বেই তো ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলছিল। নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে। এত বড় একটা মেয়েকে ধরে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারা জীবন বেঁধে দেওয়া অসম্ভব। এছাড়াও মেয়েটা পেশায় একজন ডাক্তার। জীবনের ভুল সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচের নয়। তাই হালকাভাবে নিতে পারল না সে।
হাত ছাড়াতে প্রয়াস চালালে অহমিকা আরো শক্ত করে চেপে ধরে। রাশভারী গলায় বলল, সাইনটা করে দাও। কি করবে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না? মুক্তি দাও তুর্যকে। তুমি ওকে 1%ও চিনো না যতটা আমি জানি। আমার পাওয়া তথ্য মোতাবেক তুমি নাকি ও যেখানে লেকচারার হিসাবে নিয়োজিত সেখানকার ছাত্রী, তাও ওর ডিপার্টমেন্টের। অহমিকা হাতটা ছেড়ে গলা ঝেড়ে নিল। পুনরায় বলতে শুরু করলো, শুনো শ্রেয়া, তুর্য অতীতে আমি, ওর জীবনেও এতকাল আমি এতপ্রোতভাবে মিশে আছি। মানসিক ভারসাম্য হারানোর আগেও আমিই ছিলাম, হারানোর পরেও ওর মস্তিষ্কের সমগ্রটা জুড়ে আমিই অবস্থান করেছিলাম। আবার সেই আমি ওকে তিলে তিলে দিনরাত এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। মাঝ থেকে তুমি উড়ে আসলে দাদির ভুল উদ্যোগে, কিন্তু জুড়ে বসতে পারলে কই? স্বার্থপরতাই তো দেখালে, যেটা দেখিয়েছিলাম আমি এককালে। তবে পার্থক্য কি জানো? তুর্যকে যে ব্যথা আমি দিয়েছি সেটা প্রশমনের মাধ্যমও আমি, কিন্তু তুমি কিছুই না। এমনকি তোমার হাজবেন্ড তোমাকে চিনে না অবধি। তাহলে তুমি ওকে কি করে ডিজার্ভ করো? ভুল আমি করেছি, শুধরেও নিয়েছি। তুর্যও আমার। যদি ন্যূনতম সেন্স থাকে কিংবা ভালো হয় তাহলে ভেবে দেখবে। রাত পর্যন্ত ভেবো, তারপর এসো আমার কাছে। তুমি আমার ছোট বোনের মতো, তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভবপর নয়। আমার পক্ষেও স্বামী ভাগাভাগি করা অসম্ভব ব্যাপার। কথাটা বলে আলতো হাসি শ্রেয়া। গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ায়। মেহরিমা ক্ষিপ্ত হয়ে আছেন। অহমিকা চেয়ে আছে কপাল কুঁচকে। চক্ষুদ্বয়ের আকৃতি ছোট ছোট। শ্রেয়া কণ্ঠ ভার করে বলে উঠল পুনর্বার, আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী, পার্থক্য বুঝেন? আপনি ছিলেন হারামে লিপ্ত এবং আমারটা একদম পবিত্র। চাইলেই আপনাদের মতো মানুষ সেটা নিঃশেষ করার ক্ষমতা রাখে না। আমি স্যারের যোগ্য কিনা, তিনি আমাকে তার জীবনে রাখবেন কিনা, সবটা ওনার থেকেই না হয় শুনে নিব। সম্পর্ক যার সাথে করেছি তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে। বিনা বাধায় মেনে নিব। ফার্দার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা। দাউ দাউ করে চলে উঠলেন মেহেরিমা। শ্রেয়ার কাঁধ ঝাঁকালেন শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে বললেন, স্বার্থপর মেয়ে, অসভ্য, এত লাই কোথায় পেয়েছিস তুই? সব আমার দোষ। তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখিস না, ভাগ্যক্রমে পড়ছিস। পিউর মতন এত বড় বাড়ির একটা মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশেহারা। যাই হোক, আমার ছেলের উপর অধিকার খাটানোর চেষ্টা করবি না। তোকে না চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন, কিন্তু তোর কারণে অলি গলিতে রটে যাওয়া চৌধুরী বাড়িতে চেপে থাকা সত্য তুর্যকে পাগল বলে আঙ্গুল তুলতো, হাসতো, কৌতুক করতো কেবল তোর জন্য। কই, এর আগে কেউ জানতো না মা হয়ে এটা আমার পক্ষে কখনোই সহনশীল না। আমার বাড়ি, পরিবার, ছেলে আমার অহংকার, আর সেই অহংকারে কালি লেপে দিয়ে দেওয়া এতিম মেয়েটা তুই। এবার পিছু ছাড় আমাদের, দয়া করে পিছু ছাড়। আমি বুঝি তুর্য নিজের মধ্যে কষ্ট চেপে রেখেছে। ও খুব চাপা স্বভাবের। ওকে সুন্দর, স্বাভাবিক, সুখী জীবন দেখতে চাই। মেহরিমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে যায়। শ্রেয়ার কাছে একদিন দিয়ে ওনার কথাগুলো সঠিক ও উচিত ঠেকল। তুর্যের পাগল হওয়ার বিষয়টা সত্যিই কেউ এত একটা জানতো না। খুব কম মানুষ জানতো। সবাইকে এটাই বলা হয়েছিল তুর্য দেশে নেই। বিয়ের পরের প্রভাতে কিছু অতি নিকটস্থ আত্মীয়দের জানানো হয় তুর্য ফিরে এসেছে, ঘরোয়াভাবে বিয়ে করেছে। সেই সুবাদে ছোটখাটো একটা আয়োজন। এগুলো নাকি প্রিয়কে আয়ুষী জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণাধর হয় শ্রেয়ার। তবুও সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সেদিন এসেছিলাম, আপনিই তো ফিরিয়ে দিলেন আমাকে। অর্ধপথ অতিক্রম করে আমি বাস থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে। দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না। খবর পাঠাতেই আপনি এলেন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে, ঘরে তুললেন। আর হয়তো আমি এতিম বলেই এটা করতে জয়ী হয়েছেন। মাথার উপর কারোর হাত থাকলে কখনোই পারতেন না। জীবনে আমরা যত বলি একা চলতে পারবো, বাক্যটা নিতান্তই
নিরর্থক। কারো না কারোর পাশে থাকতে হয় মানসিক মনের শান্তি যোগান দিতে, যা আমার ছিল না। ফলস্বরূপ আমি হেরে গেলাম, দুর্বল হয়ে চলে গেলাম এই শহর ছেড়ে স্বামী ফেলে। শ্রেয়া তড়িৎ বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে। করিডোরে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নেয় অন্তর্দেশে। এতক্ষণ ভেতরটা বড্ড ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। তুর্যের রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলেও পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল। এখন রুমে গেলে প্রিয় হাজার খানেক প্রশ্নের সন্দেহের ঝুলি খুলে বসবে, তাই নিচে নেমে আসে। উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া। বিয়ে বাড়িতে কত শত কাজ থাকে, টুকিটাকি করে দিলেও অনেকটা কমবে। রান্নাঘরে উকি দিয়ে দেখে প্রিয়র মামি, খালা, ফুপু আরও অনেক মহিলা হাতে হাত লাগিয়ে কাজ সারছেন। পেছন থেকে কাঁধে কারো ছোঁয়ায় নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া। ফিরে দেখে ত্রিহা চৌধুরী মলিন মুখে ওর পানে চেয়ে শ্রেয়া কি বলবে ভাবতে থাকে। এদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। নতমস্তকে বলল, কেমন আছেন? ত্রিহা স্মিত হেসে বলল, ভালো আছি মা। তোমার কি অবস্থা? সেদিন হঠাৎ চলে গেলে কেন? আমি পিউকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ায়। শ্রেয়া স্বভাব সুলভ ভঙ্গিতে বলে, কোচিং সেন্টারে টিচিং প্রফেশনে আছি চাচি। বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যাবে। যদিও এক বিষয়ের জন্য একাধিক শিক্ষক রয়েছে, তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাইছি না। আচ্ছা আসো, এখন একটু কাজে সাহায্য করবে। তোমার বান্ধবী দেবরের বিয়ে বলে কথা। চৌধুরী বাড়ির বড় বউ তুমি, দায়িত্ব অনেক তোমার। বড় বউ কথাটা অত্যন্ত নিছক। শ্রেয়া একটুও নড়ল না। কাজে হাত দিবে সে, তবে বড় বউ হিসেবে নয়, প্রিয়র বান্ধবী হয়ে। ত্রিহা যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল। বলল, নিজের অধিকার ছেড়ে দিতে নেই মেয়ে। আমি শিওর তুর্য যেদিন জানবে তুমি ওর বউ, বুকে লুকিয়ে রাখবে তোমাকে। ও যেমন ঘাটতারা রকচটা, তেমন সুন্দর মনের মানুষ। মিলিয়ে নিও আমার কথাটা। আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা। তুর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি এত বছরেও, চাচি হয়েও। কিন্তু যতটুকু জানি অহমিকার বিপদ খুব একটা দূরে নয়। আসো এখন। শ্রেয়া নত মাথায় সঙ্গে চলল। দুই কপালে রক্তবর্ণ ছেয়ে গেছে নিমেষে। সত্যিই কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে? এত লাগবে না, ধারে কাছে একটুখানি জায়গা দিলেই ঢের। বাহিরে বিরাট আয়োজন চলছে। তন্মধ্যে আয়ুষের সঙ্গে একবার দেখা হলো শ্রেয়ার। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কখন আসলে? শ্রেয়া ক্ষীণস্বরে আসার সময়টা জানায়। তৎপরে আর কোনো কথা বলেনি আয়ুষ। দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায়। কিন্তু তার আকার ভঙ্গিতে শ্রেয়ার চক্ষু ধরে ফেলে সংকোচ চাহনি। এত কিসের দ্বিধা আয়ুষের? এতকাল লুকিয়েছে বলে? অগোচরেই হোক ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা। সে না থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া। মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে। কোনো প্রকার অপরাধ বোধ বইতে দিবে না তাকে। সাহায্যকারীকে অপরাধের অনুভূতিতে জর্জরিত করার মতো খারাপ কাজ করবে না ও। বাহির থেকে এসে রাহেলার আদেশে ট্রে নিয়ে ছুটল ছাদে। প্রিয়র কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে। তাদের জন্য নাস্তা পাঠালেন রাহেলা। সাথে এলো বাড়ির কাছের মেয়েটা। সিঁড়ি ভেঙে মেয়েটা আগে আগে চলে গেল। বেশ চটপটে সে। শ্রেয়া আবার এত তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত নয়। তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায় মুখ থুবড়ে, ঘটে যায় দুর্ঘটনা। সময়ের চেয়ে জীবনের দাম খুব বেশি, অত্যন্ত। মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ায় তাগড়া সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মুখটা এই কয়দিনে মানুষপটে মনের ক্যানভাসে আঁকা সমাপ্ত, গেঁথে থাকবে চিরতরে। মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। সিঁড়ির অনেকখানি স্থান দখল করেই দাঁড়িয়ে আছে, চেয়ে আছে অনিমেষ নেত্রে। নিমেষেই দৃষ্টি কড়া হয়ে ওঠে। কপালে ভাঁজ ফেলে তুর্য বলে উঠল, চলে এলে? শ্রেয়া চোখ বুজে সুর নরম রেখে প্রত্যুত্তর করে, জি, আসতেই হয়, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা।
কণ্ঠ কি কাঁপছে? শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠনালীতে কম্পন, কাঁপছে তিরতির করে। তুর্যের ঠোঁটের কার্নিশে সুপ্ত হাসি ফুটে ওঠে। এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয়, হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি। আমারও কিন্তু বিয়ে। তৎক্ষণাৎ উত্তর শ্রেয়ার। জানি, অভিনন্দন। বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া, কিন্তু অভ্যন্তর ভেঙে চুরে তছনছ, ক্ষত বিক্ষত এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তুর্য মাঝখানের খালি সিঁড়িটায় নেমে এলো। আমার বউকে দেখলে? হ্যাঁ, খুব সুন্দর। শ্রেয়া কথাটা বলতে বলতে কাছের মেয়েটা এসে হাজির হয়। সন্দেহাতীত দৃষ্টিতে তাকায় ওদের দিকে। লজ্জায় চুপসে যায় সে। তুর্য বিরক্তি প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি আসবে না? এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে নামবে, ওকে? মেয়েটা কি বুঝলো কি জানে, ঘাড় নাড়িয়ে আইচ্ছা উচ্চারণ করে চলে গেল। শ্রেয়া নেমে যেতে নিলে ওড়নার কোনা টেনে আঙ্গুলে বেঁধে নিল তুর্য। হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহবল কণ্ঠে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করছেন স্যার? তুর্য গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আমি যেতে বলেছি তোমাকে? আজ তো বড় একটা বেয়াদ্দব, অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায়। পরক্ষণেই শ্রেয়ার সন্নিকটে দাঁড়িয়ে বলে, আমার বউ শুধু সুন্দর, ওর গাঢ় দৃষ্টি চোখে বিঁধেছে তোমার। মাথায় একে ঝুটি করলে ওকে বড্ড কিউট লাগে, মনে হয় মাথায় তাল গাছ। মারাত্মক একটা মেয়ে, ক্ষণে ক্ষণে অস্থির করে তুলে আমাকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা এখন খুবই দুর্বোধ্য হয়ে পড়ছে। মুখে লাগাম টানতে ভুলে যাই ওর সামনে। টানবই বা কেন? বউয়ের সঙ্গে সবই জায়েজ। সিদ্ধান্ত নিলাম মধুচন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাঁধনহারা করে দেওয়ার। বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো। পেট মোচড়াচ্ছে শ্রেয়ার, বক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। কি মাতাল করা কণ্ঠস্বর, দেহে তরঙ্গ খেলে গেল। কম্পন সহ্য করতে না পেরে তুর্যের পরনের গেঞ্জিটা মুঠোয় পুরে নিল তাৎক্ষণিক। তুর্য ভ্রু কুঁচকে পেটের দিকে তাকালো, কপালে ভাঁজ পড়ল তার। চাহনি চোখে পড়তেই শ্রেয়া নিজের দেহখানা সামলে চট করে সোজা হয়ে দাঁড়ালো। হাতের মুঠোই হতে মুক্ত করে দিল টি শার্টের কিছু অংশ। তরতর করে উত্তেজনা ভরপুর কণ্ঠে বলে উঠল, সরি স্যার, হঠাৎ মনে হলো পেছনের দিকে পড়ে যাচ্ছি, তাই কোনো দিক বিদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জি আঁকড়ে ধরে ফেলেছি। সত্যি আমি খুব খুব দুঃখিত। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টি মেলে ধরল। মুখশ্রীতে অজস্র চিন্তার ছাপ, আখি পল্লব কাঁপছে। ক্ষীণ সময় পরপর ছুঁয়ে দিচ্ছে মসৃণ ত্বক। ভেতরে যেন আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন। তোড়জোড় হরতাল চালাচ্ছে। এখন অপেক্ষা শুধু তুর্যের পরবর্তী কথা শোনার। শরীর এত কাঁপছিল যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত হয়ে যেত। সিঁড়ির মাঝে থাকায় আশেপাশের প্রাচীর ধরার কথাও মাথায় আসেনি। হাতের নাগালে নিজেকে রক্ষার জন্য যাকে পেল তাকে ধরেই বাঁচার তীব্র প্রচেষ্টা। তুর্যের দৃষ্টি এখনো অবিচল অনড়, একটুও নড়চড় হয়নি তার চাউনির। দেওয়ালে এক হাত ঠেকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তৎপরে সোজা হয়ে দাঁড়ায়, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে ফিচেল স্বরে বলল, কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো, আবার কখনো পেটে নখের আঁচড় কেটে গেঞ্জি মুঠোয় পুরে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। আমি কি তোমার রক্ষক? মতলব কি বলো তো? এই যে এখন পেটে নখ বিঁধিয়ে দিলে আমার কি হবে? মধু চন্দ্রিমাটা ভেস্তে দিলে? এত হিংসা তোমার মধ্যে? আমি আমার বউকে আদরে ভাসিয়ে দেব, সেই জন্য নখের আঁচড় দিয়ে আমার বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা? তুমি কি ভেবেছ আমি বুঝি না? এই মেয়ে, এত ধান্দা খুঁজো কেন তুমি? হিংসে হয়? নিমেষেই শ্রেয়ার শ্রবণ গ্রন্থি গরম হয়ে ওঠে। কেমন উত্তপ্ত অদৃশ্য ধোঁয়া বেরিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে যেন। আবার মধুচন্দ্রিমার রাত্রিতে অহমিকা তুর্যের বউ হয়ে অবস্থান করবে, আদর সোহাগ গায়ে মাখিয়ে নিবে। এসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থলে থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পরিণত হয় তা। রক্তের ন্যায় প্রবাহিত হয় শিরা উপশিরায় সমগ্র কায়ায়। দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আন মনে বলে, স্যার আপনার পেট দেখান, ঔষধ লাগিয়ে দিব। হোয়াট? তুর্যের কড়া উচ্চস্বর। এবার হুঁশে এলো শ্রেয়া।
কি বলল এটা সে? উল্টে ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তেই তুর্য গলা ছেড়ে ডাকল, কণ্ঠটা কেমন রসাত্মক ঠাট্টা মিশ্রিত। এই মেয়ে, তুমি কি চাইছো? আমার উদম দেহ দেখতে? আবারও নায়ক ভাবছো আমাকে? আহারে, আমি আমার বউয়ের হাজব্যান্ড, আর কারো হতে পারবো না। বেআই হিসেবেই বললাম, সরি বেআইন। আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তালগাছওয়ালা বউয়ের প্রাপ্য। শ্রেয়া ভর কালো, চোখ বড় বড় করে বলতে চাইল, আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ। না হলে বউয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কল্পনা করতে লজ্জা লাগে না? মনের কথা মনে সঞ্চয় করে রেখে নরম নম্র কণ্ঠে বলে, আমি নিচে যাব, আসি। তাৎক্ষণিক তুর্য গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে ধরে রেখেছে কে? যাও। তবে আমার পেট থেকে ঝরানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না। যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও। তুমি অবশ্য আগেই জ্ঞাত আছো হিসেবে এক চুলও ছাড় দেবার মানুষ আমি নই। সো তপ্ত দেহের অধিকারিণী শ্রেয়সী রক্ত কিন্তু চাই। শ্রেয়ার অবাক স্বর, রক্ত ঝরেছে? কই, আপনি নিজেই তো দেখেননি। তুর্য অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে, দাঁতে দাঁত চেপে বলল, আমি স্যার নাকি তুমি ম্যাডাম? নিমেষেই প্রতি উত্তর শ্রেয়ার। আপনি স্যার। তুর্য দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, দেহটা তোমার নাকি আমার? আপনার। তাহলে আমি অনুভব করব নাকি তুমি? অনুভবে বুঝেছি রক্ত ঝরেছে, 2 ফোঁটা হয়তো, কিন্তু 1 ফোঁটা নিব। আমি আবার নির্দয় না। আর স্যার যেহেতু আমি, বুঝিও তোমার চেয়ে অধিক। কোনো বাহানা চলবে না। 2-এর স্থানে 1 কমিয়ে 1 ফোঁটা এনেছি রক্তের পরিমাণ। তোমার দেহ থেকে আমার গায়ে 1 ফোঁটা রক্ত প্রবেশ করলেই দায়মুক্ত করব তোমাকে। শ্রেয়া তাজ্জব হয়ে চেয়ে রইল নির্নিমেষ, অক্ষিপটে চমক বিস্ময়, মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না। এ কেমন লোকের পাল্লায় পড়েছে? মানুষটা এখনো পাগল হয়ে গেল নাকি? নিস্তব্ধতা ভেঙে তুর্য আদেশের সুরে বলল,